বছরে 4 দফা বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত। 3 মাস পর পর মূল্য বৃদ্ধিতে উদ্বেগ শিল্প উদ্যোক্তাদের। অব্যবস্থাপনা দূর করার পরামর্শ। বিদ্যুৎ সংকট নিরসনে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে। সংসদে প্রধানমন্ত্রী বললেন, ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়া। বিএনপিকে নয়াপল্টনের সমাবেশের অনুমতি। খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে দুপুরে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। সড়কে ঝুঁকি কমাতে নতুন আইনের বাস্তবায়নে দুর্ঘটনা আরও বাড়বে। এক সড়কে ভিন্ন মাত্রার গতি চালকদের জন্য বড় বাধা। এবং 11 ঘন্টা পর কর্ণফুলীতে আছড়ে পড়া বিমান উদ্ধার। পাইলট জাওয়াদের জানাজা সম্পন্ন। বিমান বাহিনীর তদন্ত কমিটি গঠন। সংবাদ সকালে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। IMF এর শর্তানুযায়ী ভর্তুকি কমাতে বছরে 4 বার বিদ্যুতের মূল্য সমন্বয় করবে বিদ্যুৎ বিভাগ। আগামী 3 বছরে এ প্রক্রিয়ায় বিদ্যুৎ খাতে দেওয়া ভর্তুকি কমিয়ে আনতে চায় তারা। 3 মাস অন্তর বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, গ্যাস চুরি ঠেকানো, উৎপাদন এবং বিতরণে অব্যবস্থাপনা দূর করা গেলে বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হবে না। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশে ডলারের উচ্চমূল্য এবং বাড়তি দাম দিয়েও নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ না পাওয়ায় বেড়ে গেছে ব্যবসার খরচ। ব্যাংক ঋণের সুদের হারও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থার মধ্যে বিদ্যুতের দাম বাড়তে থাকলে সমস্যার সম্মুখীন হবেন তারা। আর রপ্তানি খাতে পড়বে বিরূপ প্রভাব। রপ্তানি যোগ্য যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর সবচেয়ে বড় যোগান হচ্ছে আপনার ইউটিলিটি, মানে বিদ্যুৎ, গ্যাস এবং পানি। তো এখানে যদি এত ঘন ঘন চার্জকে বাড়ানো হয়, তো সেক্ষেত্রে আমরা আন্তর্জাতিক যে প্রতিযোগিতা, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে যাব। কাপড়ের বা ম্যাটেরিয়ালের যে কস্টিং হয়, তার কিন্তু প্রায় 20%, 25%ই আমাদের ব্যয় হয় এই বিদ্যুৎ বা গ্যাসের উপরে। তো এটার যদি কস্ট বেড়ে যায়, এভাবে আমাদের, আপনারা জানেন যে নতুন নীতিমালায় আমাদের শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। এরপরে যদি আবার এখন এই সময় যদি এটা বাড়ানো হয়, বিদ্যুতের দামটা বাড়ানো হয়, এটা তো কোনো অবস্থায় মিলগুলো টিকতে পারবে না। এই কস্টিং দিয়ে পোষাইতে না পারে, তাহলে তো মিলটা বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে তো ব্যাংকের রিপেমেন্ট আসবে না। ব্যাংকের রিপেমেন্ট না আসলে অটোমেটিক ক্লাসিফাইড হয়ে যাবে, ব্যাংকে কোনো টাকা পয়সা পাবে না। বিদ্যুতের দাম বাড়লে প্রভাব পড়বে বাজারে, বাড়বে পণ্যের দাম। এজন্য চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিশ্চিতে সব অব্যবস্থাপনা দূর করার পরামর্শ এই অর্থনীতিবিদের। বিদ্যুৎ খাতে কিন্তু প্রচুর অদক্ষতা রয়েছে। এখানে উৎপাদন এবং বিতরণ, সঞ্চালন, এগুলোতে যে ব্যবস্থাপনাগত ত্রুটি এবং এখানে যে সিস্টেম লস হয়, এই বিষয়গুলোকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। ওইটাই হলো মূল জায়গা। আমি মনে করি যে বিদ্যুৎটা যদি ভালোভাবে উৎপাদন করা এবং বিতরণ করা যায় এবং দক্ষ প্রক্রিয়ার মাধ্যমে যদি সেটা করা যায়, তাহলে কিন্তু বিদ্যুতের যে উৎপাদন খরচ এবং বিতরণ খরচ অনেকটাই কমিয়ে নিয়ে আসা সম্ভব। বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল গ্যাস। সে গ্যাসের চুরি ঠেকানো গেলে উৎপাদন বাড়ার সাথেও দাম কমবে বলে মত দেন জ্বালানি বিশেষজ্ঞরা। এটা সিস্টেমেই 100 থেকে 150 মিলিয়ন পার ডে চুরি হয়, ডাকাতি হয়। 15 দিনও লাগবে না এই সিস্টেম চুরিটা বন্ধ করতে। আপনি আমাকে দেখান যে একটা উদ্যোগের ক্ষেত্রে হয়েছে। এই জায়গাগুলোতে না যে শুধু IMF বলছে আমাকে বাড়াইতে হবে, বাড়তেছে। আপনি এফিসিয়েন্সি বাড়ান, আপনি চুরি বন্ধ করেন, আপনি দেশীয় উৎপাদন বাড়ান। বিদ্যুৎ সংকটে পণ্যের উৎপাদন ব্যাহত হলে সরকারের রাজস্বেও বড় প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট পাবে না জেনেই বিএনপি উপজেলা নির্বাচনে আসেনি। তার দাবি, দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান। এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না, করাও যায় না। বিস্তারিত জানাচ্ছেন আল নোমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ঋণ খেলাপির সংস্কৃতি চালু করেন জিয়াউর রহমান। এরপর তা এরশাদ ও খালেদা জিয়ার মাধ্যমে বৃদ্ধি পায়। রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে
যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল। প্রধানমন্ত্রী সংসদকে জানান, কৃষকদের কম লোডশেডিং দিয়ে রাজধানীর অভিজাত এলাকায় বেশি লোডশেডিং দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িদারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। ক্যাপাসিটি চার্জ ছাড়া কোনো দেশে বিদ্যুৎ কেন্দ্র হয় না বা করা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংকট নিরসনে দ্বিতীয় আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছে তার সরকার। 60 সাল থেকে 62 সাল থেকে এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা, পাকিস্তানিরা আমাদের ধোঁকা দিয়েছিল। 2টা পাওয়ার প্ল্যান্ট করবে বলে 2টাই নিয়ে গেল পাকিস্তানে, আর আমাদের সেই জমি পড়েছিল। আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্ল্যান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো এবং আমরা সেখানে আরো একটা করব। আমি আরো একটা করবো, ইতিমধ্যে আমি কথা বলেছি। প্রধানমন্ত্রী বলেন, ভুয়া ভোটার ও ভোট চুরির দায়ে যারা ক্ষমতা ছেড়েছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। 15 বছরের উন্নয়ন নিয়ে যারা প্রশ্ন তোলে তাদেরও কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী। আল নোমান, দেশ টিভি, ঢাকা। এদিকে ব্যাংক খাতের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে তিনি কথা বলেন। ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে বিরোধী দল প্রতিনিয়ত কথা বলছে, এরপরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে হতাশা জানান তিনি। দেশের ব্যাংক খাত যে ধ্বংস হয়ে যাচ্ছে তার বড় উদাহরণ এনআরবিসি ব্যাংক বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। দর্শক, সিরাজগঞ্জ থেকে বাজার দর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, ছুটির দিনে বাজারে আসলে পণ্যের দরদাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আমাদেরকে। শুভ সকাল তানজিন। আসলে আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পৌর কাঁচা বাজারে। আমরা এখানে এসে যেটি দেখলাম, আসলে এখানে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, মরিচ, এই জিনিসগুলোর কিন্তু দাম গত কয়েকদিনের তুলনায় বেশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে কিন্তু রসুন যেটি বিক্রি হয়েছে 150 টাকা করে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা করে, এবং চায়নার যে রসুনটা রয়েছে সেটা কিন্তু 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং মরিচ কিন্তু গতকালকের তুলনায় 20 টাকা বেশি কেজিতে বেশি বিক্রি হচ্ছে, আজকে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা। এছাড়া পেঁয়াজের দাম বেড়েছে এবং আলুর দাম বেড়েছে। দেশি আলুটি আজকে বিক্রি হচ্ছে 57 টাকা কেজি করে, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি। এছাড়া কিন্তু আদা, পটল, লাউ, চাল কুমড়া, শসা, লেবু, করলা, মিষ্টি কুমড়া, বেগুন, এগুলোর দাম কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে। আমরা একটু একজন পাইকারি বিক্রেতা রয়েছে আমাদের সাথে, আমরা জানতে চাই আসলে তার কাছে যে আসলে এই বাজারে আসলে পণ্যের দাম বৃদ্ধি কেন, আপনারা কি মনে করছেন? পণ্যের দাম বৃদ্ধির কারণ হচ্ছে আমাদের সিরাজগঞ্জে কোনো বৃষ্টি হয় নাই এবং প্রচন্ড রোদের কারণে কৃষক মাঠে যেতে পারতেছে না। মাল আপনার কৃষকগুলো মাঠ থেকে কম তুলতে পারতেছে, আর গাছগুলো মরে যাচ্ছে। যেমন আপনার মরিচের গাছগুলো মরে গেছে, আপনার এই জন্য মরে কেজিতে গতকালে থেকে আজকে 20 টাকা কেজি বেশি। কারণ আমার চাহিদা তো সেই একই আছে, কিন্তু আমরা যে কৃষকদের মাঠে যাবে সেই পরিস্থিতিটা আসলে নাই। কারণ পুরো বাংলাদেশে মোটামুটি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের সিরাজগঞ্জে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই। এটার কারণে আসলে দামটা মূলত আসলে দামগুলো বেশি। আচ্ছা, আমরা আরো কিছু জানতে পেরেছি যে আসলে গত কিছুদিন কিন্তু সরবরাহ বেশি ছিল, যে কারণে আসলে দামটিও কিন্তু আসলে ভোক্তাদের নাগালে ছিল, কিন্তু এখন কিন্তু সেই পরিমাণ আসলে সরবরাহ না থাকায় কিন্তু সেই দামটি কিন্তু বেশি হয়েছে। এবং এই পাইকারি বাজার থেকে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন খুচরা বাজারে কিন্তু এই পণ্যগুলো যাচ্ছে, কিন্তু এই পণ্যগুলো কিন্তু পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে আরো 10 থেকে 15 টাকা করে বেশি বিক্রি হচ্ছে, যেটি চাপ আসলে যারা ভোক্তা
চাপটা তাদের উপর পড়ছে। আসলে তারা বলছেন যে আসলে একটি বাজার মনিটরিং দরকার, যে কারণে আসলে সবকিছু যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, হাতের নাগালের বাইরে যেন কোনো কিছু না যায়। তানজিন, এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি সর্বশেষ। আমাদের সহকর্মী সাইম উদ্দিন সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন। দর্শক, এবার যাব বরগুনায় মাছ মাংস এবং বাজার দরে খবর জানবো। আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা আছেন আমাদের সাথে, যুক্ত হবেন। মুসা, বরগুনার বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং দরদাম নিয়ে কি বলছেন আসলে ক্রেতা বিক্রেতারা? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনার পৌরবাজার এলাকায়। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে আজ যেহেতু ছুটির দিন, মাছের সরবরাহ অনেকটাই কম, সে কারণে কিন্তু সকল পণ্য বা অন্য যে নিত্যপণ্যের যে রয়েছে সেগুলোর দাম বেড়ে গিয়েছে। মাছ কম থাকার ফলে কিন্তু উপকূলীয় জেলায় মাছের উপর নির্ভর করে অন্য সব জিনিস এবং মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, আসলে মাছ মাংসের দাম কেমন দেখছেন, সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে কিনা। আসলে সাধারণ মানুষের রাগারের ভিতরে নাই। আমি এই যে চিংড়ি মাছ কিনলাম, এটাকে পাতলা চিংড়ি বলে, 700 টাকা কেজি, যা আমাদের তুলনায় ইনকামের চাইতে ব্যয়ের সংখ্যা বেশি। আপনি দোগরি মাছ যদি কিনতে চান 200-250 টাকা কেজি, আর এমনি মাছ তো গায়ে হাতই দেওয়া যায় না। উলশা মাছ 500 টাকা কেজি। আপনি সাধারণ মানুষ ডেইলি কয় টাকা ইনকাম করে, আপনি কি কিনবে, কি খাবে? আমরা যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য আসলে খুবই কষ্টকর জীবনযাপন করা বর্তমানে। যেমনটা শুনছিলেন, একজন ক্রেতা বলছিলেন যে আসলে সাধারণ মানুষ কিন্তু বাজারে এসে সব জিনিস কিনতে হিমশিম খাচ্ছে, কোনো জিনিসই কিন্তু তারা স্বাভাবিকভাবে কিনতে পারছে না, এবং যে সব মাছ সরবরাহ বেশি থাকার কথা সেটা কিন্তু এখন সিজন থাকার পরেও কিন্তু মাছের সরবরাহ অনেকটাই কম। আমি এখন যেটা দেখাচ্ছি, এখানে গুটি কয়েক জন বিক্রেতা কিন্তু মাছ নিয়ে বসেছে এবং ক্রেতারা কিন্তু আসছেন, দেখছেন এবং ফিরে যাচ্ছেন, যে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু বাজারটা নেই। এবং মাংসের দাম যদি আমি বলি আপনাকে, 700-750 টাকা, 700-750 টাকা যে গরুর মাংসের কেজি ছিল সেটি কিন্তু এখন 800 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেটি 150 থেকে 180 টাকা কেজি ছিল সেটি 200 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগি সেটি 360 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং যে সোনালী মুরগি সেটিও 340 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে আসলে সকল যে খাবারের দাম বেশি থাকে এবং বাচ্চা যে মুরগির বাচ্চা সেগুলোর দাম বেশি থাকার কারণে কিন্তু সবকিছুর দামই কিন্তু বেড়ে গিয়েছে। সর্বোপরি যেহেতু বরগুনা মৎস্য অধ্যুষিত এলাকা, মাছের দামের উপর সবকিছু নির্ভর করে, জোয়ার ভাটা অনুযায়ী কিন্তু মাছের সরবরাহ থাকে। এখন সকাল সময় কিন্তু সকালে কোনো মাছ নেই, মাছ শূন্য বাজার, সে কারণে সবজি থেকে শুরু করে ডিম মাংসের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা বরগুনা থেকে যুক্ত হয়েছিলেন। বিশ্ব মা দিবসে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরই মধ্যে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, তবে শর্ত মেনে কর্মসূচি পালন করতে হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ও শনিবার আলাদা কর্মসূচি করতে চায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচি পালনের বিষয়ে অবহিত করতে বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে যান বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেকের বৈঠক শেষে নেতারা জানান, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলের প্রোগ্রাম রয়েছে, বিক্ষোভ মিছিল, এবং শনিবার যুবদলের একটি নির্ধারিত সমাবেশ রয়েছে। সেই সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে। সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি। যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। 28 অক্টোবরের সহিংসতা নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আলাপ হয় বলে জানান বিএনপি নেতারা। কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশের কে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে আশা করি নাই, এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরং আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে
তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। মিছিল ও সমাবেশের অনুমতি মিললেও শর্ত মানতে হবে বলছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। যে রাজনৈতিক প্রোগ্রাম সেটি আমরা আগেও বলেছি যে কখনো কখনো আমাদের মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি এবং যখন কোনো অনুমতি প্রদান করা হয়ে থাকে তখন কিছু আমরা শর্ত দিয়ে থাকি যেগুলো তারা অনুসরণ করবেন। শর্ত না মানলে প্রথমত বলবো যে এটা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামের অনুমতি চাইবে তখন আমরা সেই বিষয়টি বিবেচনায় নেব। এদিকে বিশ্ব মা দিবস ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার উন্মোচন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সড়কের ঝুঁকি কমাতে নতুন আইনের বাস্তবায়ন দুর্ঘটনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এতে এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের সুফল থেকে বঞ্চিত হবে নগরবাসী। আর একই সড়কে আলাদা আলাদা গতি হতে পারে চালকদের জন্য বড় বাধা। সড়ক মহাসড়ক ঘুরে আরও জানাচ্ছেন এম এ আজিম, ছবি তুলেছেন মোহাম্মদ নাইম। সড়ক বা মহাসড়কে গাড়ির গতিসীমা এমন নির্ধারণ নতুন নয়, তবে তা মানছে কজন? দুর্ঘটনা কমাতে তাই এবার আইন করে সড়ক এলাকা ও গাড়ি ভেদে আলাদা আলাদা গতি নির্ধারণ করেছে সরকার। তবে এর বাস্তবায়ন বর্তমান প্রেক্ষাপটে কতটা সম্ভব? সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারিকৃত নির্দেশনা বলছে, এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, বাস ও মিনিবাসের গতিসীমা হবে ঘন্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের ৬০ এবং ট্রাক চলবে ৫০-এ। সিটি কর্পোরেশন, পৌর ও জেলা শহরে মোটরসাইকেল ও ট্রাক ঘন্টায় চলতে পারবে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে। গতির নির্দেশিকা বা আইন যেমন প্রয়োজন, তেমনি বাস্তবায়নে নানা পদক্ষেপ জরুরি বলছে যোগাযোগ বিশেষজ্ঞ। যেহেতু একটা গতিসীমা আমরা এখন পেয়েছি, এখন কাজ হচ্ছে এটা বাস্তবায়ন করার জন্য ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট গ্রহণ করা, সাইন মার্কিং এবং পর্যাপ্ত মেজারগুলো ইনস্টল করা, এনফোর্সমেন্ট এবং এডুকেশন প্রোগ্রাম চালু করা, যাতে চালকদের সচেতন করা যায়। দেশের এক্সপ্রেসওয়ে বা মহাসড়কে এখনো তৈরি হয়নি পৃথক গাড়ির লেন। একই সড়কে ভিন্ন গতিতে গাড়ি চালানো বড় ঝুঁকির দাবি চালকদের। 30 গতিতেও চলতেছে আর ওর পিছে পিছে চলি, তার ওর জন্য ঝুঁকি, ওর জন্যই সবথেকে বেশি ঝুঁকি। আমি জেল খাটবো ফাও। জায়গা জায়গা আপনার সাইনবোর্ড দেওয়া দেয় যে এত গতি টাইনা যেতে এখানে তো কন্ট্রোলে রাখুন যাব, নাই তো রাখুন যাব। একই লাইনে আপনি 50-এর গাড়ি দিয়ে দেন আর একই লাইনে মনে করেন 60-এর লাইনের গাড়ি চলে, তাহলে তো মনে করেন এটা দুর্ঘটনা হবে। এ যোগাযোগ বিশেষজ্ঞের মতে এক্সপ্রেসওয়েতে সামান্য গতি নির্ধারণ কাম্য নয়। এতে একদিকে যেমন অর্থ ও সময়ের অপচয়, তেমনি দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। আমি সড়ক তৈরি করলাম প্রসারিত, ঝকঝকে, চকচকে, যেখানে আসলে গতি বাড়ানোর জন্যই সবসময় সে অনেকটা উৎসাহিত দিবে, কিন্তু আমি আবার বলছি যে আমি গতি কম রেখে চালাবো, এটা তো অনেকটা সাংঘর্ষিক। তো সেই জায়গায় আসলে গতিসীমা নির্ধারণ করতে গেলে অবশ্যই সড়ক অবকাঠামোর সাথে সেটা মানানসই হতে হবে। গতিসীমা অমান্যকারীদের ৩ মাসের কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে নির্দেশনায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ঈদুল আজহার সামনে রেখে প্রাকৃতিক খাবার দিয়ে এই পশু মোটা তাজা কারণে ব্যস্ত ভোলায় খামারিরা। ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি। অবশেষে উদ্ধার হলো বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমান। রাত 10:30টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনী। বৃহস্পতিবার দুপুর থেকেই অভিযানে নামে উদ্ধারকারী দল। এদিকে জহুরুল হক বিমান ঘাঁটিতে নিহত পাইলট অসীম জাওয়াদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিনিধি AKM নাজিমের তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 11টায় বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু সময়ের মধ্যে সেটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীতে।
প্যারাশুটে নামতে দেখা যায় 2 পাইলটকে। দৃশ্যটি স্থানীয়রা ধারণ করেন মোবাইল ফোনে। জানা যায় পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান YAK-130 বিধ্বস্ত হয়। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড নদী থেকে 2 পাইলটকে উদ্ধার করে চট্টগ্রাম CMH-এ নিলে মারা যান পাইলট অসীম জাওয়াদ। আহত কো পাইলট সোহান এখনো চিকিৎসাধীন ছিল। তো কিছুক্ষণ পরে উড্ডয়নের কিছুক্ষণ পরে একটি চাকা খুলে বুট ক্লাবের সীমানায় পড়ে, তার কিছুক্ষণ পরে আরেকটি চাকা খুলে পড়ে যায় এবং চাকা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে আগুন লেগে বিমানটি সাথে সাথে পানিতে পড়ে যায়। উনি মানে পানির ভিতরে ঢুকে গেছিল, মানে টানি তুলতেছি যে মানে অনেক ওজন, উনি জীবিত আর উনি মানে অজ্ঞান হয়ে গেছে। তোলার পরে মানে কি নাকে মুখে না। বৃহস্পতিবার দুপুর থেকেই কর্ণফুলীর বিস্তীর্ণ এলাকা জুড়ে বিধ্বস্ত বিমানের খোঁজে তল্লাশিতে নামে বিমান, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত 10:20 কর্ণফুলী থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে নৌবাহিনী। এদিকে রাত 9:30টার দিকে নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে। একমাত্র আদরের সন্তান জাওয়াদকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। সন্তানকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়েও শেষ পর্যন্ত নিজের কাছে ধরে রাখতে পারলেন না তিনি। মেধাবী অসীমের মৃত্যুতে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে স্বজনরা এখন শোকে স্থবির। সে তার মা বাবার একমাত্র সন্তান, ছাত্র হিসাবেও সে খুবই ভালো ছিল। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার পরিবারকে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। পরিবারের পক্ষ থেকে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পরীক্ষা দিতে বলছিল, ভর্তি হওয়ার জন্য, কিন্তু তার একমাত্র স্বপ্ন ছিল এটা যে আমি পাইলটই হব, সেটা তার পূর্ণ হয়েছিল। 2010 সালে বিমান বাহিনীতে যোগ দেন অসীম জাওয়াদ। 2011 সালে জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন তিনি। ব্যক্তি জীবনে এক কন্যা এবং পুত্র সন্তানের জনক তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের নতুন সরকার গঠনের পর তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ। সফররত ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রীর দিল্লি সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রো। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে মন্ত্রী জানান, বেইজিং নয়, ভারতের নির্বাচনের পরে আগে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নও করতে চায় ভারত। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেজিং একটু দূরে। তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন সফররত পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন বলেন, ভারতের নতুন সরকার গঠনের পর গঙ্গা ও তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে। ভারতে যেহেতু একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে তিস্তা যে চুক্তিটি হয়ে আছে সেটাকে বাস্তবায়িত করার বিষয়ে। তাছাড়া গঙ্গা চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে, সেটারও কিছু টেকনিক্যাল আলাপ আলোচনা শুরুর ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিনীদের যে অস্বস্তি ছিল তা কেটে গেছে। ডোনাল্ডুর বাংলাদেশ সফর সেই ইঙ্গিত দিচ্ছে বলেও জানান তিনি। ওর আশাটাই তো সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই, তাই না? যে ইলেকশনের আগে যে সিনারি ছিল, এখন তো সিনারিও সম্পূর্ণ ভিন্ন। আমাদের সাথে এখন আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ইকোনমিক প্রসপেক্টস, আমাদের অন্যান্য যে সমস্ত সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা করছি, সবারই দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তার কারণেই তারা আগ্রহ প্রকাশ করছে। এবং এছাড়া আগামী মাসেই ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভিসা ইস্যুটা অনেকখানি সহজ হয়ে আসছে আজ থেকে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটির কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে শেষ হয়েছে 84% কাজ। 50টি পিআর এর উপর 49টি স্প্যান বসিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটির পুরো 4.8 কিলোমিটার সুপার স্ট্রাকচার। আগামী ডিসেম্বরে এই সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা কর্তৃপক্ষের। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্টে বিস্তারিত জানবো আমরা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি এখন পুরোপুরি দৃশ্যমান। সেতুতে বসানো হয়েছে 50টি পিয়ার। প্রতি 2টি পিয়ারের মাঝখানে একটি করে মোট 49টি স্প্যান বসানো শেষ হয়েছে। সেতুর উপরে রেল লাইন স্থাপন শেষ হয়েছে 2.25 কিলোমিটার। রেল সেতুতে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণও শেষ দিকে। এখন অ্যাডজাস্টমেন্টের কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। বাকি কাজগুলো যথাসময়ে শেষ হবে বলে আশা করছেন তারা। আমাদের পিআর পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখছেন আমাদের পুরো স্প্যান কমপ্লিট হয়ে গেছে। আমাদের ইনভেস্টমেন্টের কাজটা শেষ হয়ে গেছে, ট্রেনিং এর কাজটা আমাদের এখানে চলমান রয়েছে। ইনশাআল্লাহ সবই যতটুকু কাজ হয়েছে সবই আমরা সময়ের সঙ্গে পরিকল্পনার সঙ্গে এবং কোয়ালিটিফুল ভাবে করতে পেরেছি। বাকিটুকু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এরই মধ্যে 84% কাজ শেষ হয়েছে বলে জানান সেতুটির প্রকল্প পরিচালক। সেতুর পূর্ব পার অর্থাৎ টাঙ্গাইল অংশের কাজ আগামী আগস্টে এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশের কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি। পর্যায়ে আসলে ওভারঅল অগ্রগতি 84%। WD2 পোরশনে সুপার স্ট্রাকচারের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে। কিছু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে। আর WD2 প্যাকেজের যে মাইনর ওয়ার্কগুলো সেটা সম্পাদন শেষে আমরা ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারবো। রেল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। জয়ের লক্ষ্যে আজ মিরপুরে ৪র্থ টি20তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা ৬টায়। কোরবানি ঈদ সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত ভোলার খামারিরা। প্রাকৃতিক খাবার দিয়ে বিক্রির জন্য পশু প্রস্তুত করছেন তারা। তবে পশু খাদ্যের দাম, শ্রমিকের মজুরি বাড়লেও লাভের আশা খামারিদের। এজন্য ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানিয়েছেন তারা। এদিকে কেমিক্যাল দিয়ে গরু মোটা তাজাকরণ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। সহকর্মী ছোটন সাহা রিপোর্টে বিস্তারিত। প্রাকৃতিক খাবারে গরু লালন পালন করায় ভোলার গরুর চাহিদা রয়েছে সারা দেশে। তাই কোরবানি সামনে রেখে গরু মোটাতাজাকরণে এখানকার খামারিদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তবে এবছর পশু খাদ্যের দাম কিছুটা বেশি থাকায় সঠিক দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ভুসি টুসি খাওয়াইতে আছি, আর ওই ন্যাচারাল ভাবে এমনি কাঁচা ঘাস, এই খড়কুটা এগুলা খাওয়াইতে আছি। এই এখন যদি ঈদের সময় বাজার যদি ভালো থাকে তাহলে আর কি মোটামুটি লাভে আশা করা যায়। একটা ফার্মে 120টা বেতন সব মিলে মহাজনে অনেক টাকা খরচা। এখন যদি মহাজন মনে করেন যদি আমরা ঈদে যদি আলহামদুলিল্লাহ ভালো দাম পাই, হয়তো আমরা লাভবান হতে পারি, বাকিটা আল্লাহ পাকের। গরু পরিচর্যা করতে যে খরচ হয়েছে, যদি বাজার ভালো দাম পাই তাহলে আশা করি লাভবান হতে পারব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাওয়া লেগেছে পশু পরিচর্যায়, বেড়েছে পশু খাদ্যের দামও। তবে কোরবানিতে ভালো দামের আশা করলেও খামারিদের চিন্তায় ফেলেছে ভারতীয় গরু আমদানি নিয়ে। ভারতীয় গরু দেশে এলে লোকসান গুনতে হবে খামারিদের। ভুসির দাম বেশি, তারপর আমরা ভুসি দিয়ে এবং আর্টিফিশিয়াল খাবার না দিয়ে দেশীয় প্রযুক্তি ভাবে আমরা গরুকে লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুতি চাচ্ছি। সেই মুহূর্তে যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে আমরা লোকসানে পড়বো। এদিকে কোনোভাবেই যাতে খামারে কেমিক্যাল দিয়ে গরু মোটাতাজাকরণ বা হাটে রোগাক্রান্ত গরু বিক্রি করতে না পারে, সেজন্য ভেটেরিনারি টিম বসানোর কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিভিন্ন উপজেলার অফিসারগণ এবং কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে পরামর্শ দিচ্ছেন যে প্রাকৃতিকভাবে লালন পালন করার জন্য কোনোভাবে যাতে কোনো বিষাক্ত এই কেমিক্যাল ব্যবহার না করে সেজন্য সার্বক্ষণিক মনিটরিং রাখা হচ্ছে এবং ভবিষ্যতে মনিটরিং রাখা হবে। এবছর জেলায় 85,000 গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে 92,000। 103টি গরুর হাটের পাশাপাশি অনলাইনে অন্তত 4,000 পশু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাণী সম্পদ বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।
ঝালকাঠিতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো উৎপাদন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার হেক্টর প্রতি উৎপাদন হয়েছে 6 মেট্রিক টন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় সহজেই ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় তারা। সহকর্মী আরিফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইসলাম। ঝালকাঠি জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পাকা বোরো ধান। শ্রমিক আর আধুনিক যন্ত্রের মাধ্যমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। প্রথম দিকে 1200 টাকা মন ধরে ধান বিক্রি হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে 1000 থেকে 1050 টাকা। শেষ পর্যন্ত এ দামও পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা কৃষকদের। তারা বলছেন, প্রতি বছর নানা অজুহাতে অধিকাংশ কৃষকের কাছ থেকে ধান নিতে চান না খাদ্য গুদাম কর্তৃপক্ষ। এছাড়া বাজারে ধান বিক্রি করতে গেলে সেখানেও মধ্যস্থ ভোগীদের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন কৃষক। তাই উপযুক্ত দামে সরকারিভাবে সরাসরি ধান কেনার দাবি তাদের। আমাকে ফলন আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, দামটা একটু কম, একটু ভালো হইলে আমাকে কৃষক একটু ভালো হইতে। আমরা বাহিরের পাইকারের কাছে ধান বিক্রি করতে পারলে আমরা অনেক 150-200 টাকা মন প্রতি বৃদ্ধি পাইতাম। পরামর্শ সাপেক্ষে যদি ধানটা সরকার সরাসরি নিত কিন্তু তাহলে আমরা কৃষকরা লাভবান হইতাম। আগামী 31 আগস্ট পর্যন্ত কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামে বাছাইকৃত বোরো ধান ও চাল সংগ্রহ চলবে। এক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচনের কথা জানালেন খাদ্য বিভাগের এ কর্মকর্তা। অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচিত করা হবে। কৃষকরা গুদামে ধান নিয়ে আসলে তাদের মান যাচাই করে মানসম্মত বিনির্দেশ মোতাবেক ধান সংগ্রহ করা হবে। সরকারি প্রণোদনা ও সঠিক পরামর্শ দেয়ায় এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। অপেক্ষা করে বিক্রি করতে পারলে ধানের আরো ভালো দাম পাবেন কৃষক। বোরো চাষ যেন নতুন নতুন আধুনিক জাত এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বোরো চাষকে টেকসই এবং অধিক ফলন উৎপাদন পাওয়ার কারণে কিন্তু কৃষক ভাইরা বোরো চাষে দিন দিন উৎসাহিত হয়ে উঠছে। এবছর জেলায় 13,750 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 82,500 মেট্রিক টন। এ থেকে 55,000 মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।